নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 6-এর মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার এর সাজেশান নিয়ে চলে এসেছি। তো তোমরা এই সাজেশান এর কোশ্চেন এবং অ্যান্সারগুলো খুব ভালো করে দেখবে। এটা তোমাদের আসন্ন যে সামেটিভ পরীক্ষা আসছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে, পদার্থ কাকে বলে? ভর আছে যা কিছুটা স্থান দখল করে থাকে, যা ইন্দ্রিয়গ্রাহ্য, যা স্থিতিশীল বা গতিশীল অবস্থায় পরিবর্তন করতে চাইলে বাধা দেয়, তাকে পদার্থ বলে। যেমন কাঠ, লোহা, জল, দুধ, অক্সিজেন ইত্যাদি। বলেছে কঠিন পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। অবস্থায় যে সকল পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে তাদের কঠিন পদার্থ বলে, যেমন লোহা, তামা, সোনা, কাঠ, ইট ইত্যাদি। বলেছে তরল পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। সাধারণ অবস্থায় যে সকল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তাদের তরল পদার্থ বলে, যেমন জল, দুধ, অ্যালকোহল, তেল ইত্যাদি। প্রশ্ন বলেছে গ্যাসীয় পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। সাধারণ অবস্থায় যে সকল পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটি নেই তাদের গ্যাসীয় পদার্থ বলে, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি। প্রশ্ন বলেছে মৌলিক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন ধর্মের অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে, যেমন সোনা, রূপো, তামা ইত্যাদি। যৌগিক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে যুক্ত হয়ে যে ভিন্ন ধর্মের পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে, যেমন জল, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। মিশ্র পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো অনুপাতে মিশিয়ে যদি এমন পদার্থ পাওয়া যায় যাতে মিশ্রিত পদার্থগুলি তাদের নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে সেই পদার্থকে মিশ্র পদার্থ বা মিশ্রণ বলে, যেমন ধোঁয়া, চিনি ও জলের মিশ্রণ ইত্যাদি। ধাতু অধাতু কাকে বলে, উদাহরণ দাও। ধাতু ও অধাতুর বৈশিষ্ট্যগুলো লেখো। যেসব মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, ভারী, উজ্জ্বল ও চকচকে, নমনীয় ও প্রসারণশীল এবং যা তাপ ও তড়িতের সুপরিবাহী হয় তাদের ধাতু বলে, যেমন লোহা, তামা, সোনা, রূপো ইত্যাদি। অধাতু যেসব মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় থাকে, ভঙ্গুর প্রকৃতির, হালকা, অনুজ্জ্বল, অনমনীয়, তাপ ও তড়িতের কুপরিবাহী হয় তাদের অধাতু বলে, যেমন কার্বন, হাইড্রোজেন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। ধাতুর বিভিন্ন বৈশিষ্ট্য নিম্নরূপ। ধাতুগুলি নমনীয় হয়, তাই ধাতুগুলিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতে পরিণত করা যায়। সোনার উপর নমনীয়তা সবচেয়ে বেশি, তামা ও অ্যালুমিনিয়াম ধাতুর নমনীয়তাও খুব বেশি। ধাতুগুলি প্রসারণশীল হয়, সেই জন্যই সোনা, রূপো, তামা প্রভৃতি ধাতু লম্বা লম্বা সরু তার তৈরি করা যায়, যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ধাতুগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী। ধাতুগুলি সহজে তাপ পরিবহন করে বলেই রান্নার বাসন ধাতু নির্মিত হয়। রূপোর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি এবং লেড ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে কম। অন্যান্য ধাতুর মতো তামা ও অ্যালুমিনিয়াম সহজে তড়িৎ পরিবহন করে, তাই তড়িৎবাহী তার এই ধাতু দুটি দ্বারাই তৈরি করা হয়। ধাতুগুলির ঔজ্জ্বল্য আছে। ধাতুগুলির ঔজ্জ্বল্য থাকায় গয়না প্রস্তুতিতে এগুলি ব্যবহার করা হয়। ধাতুগুলি সাধারণত শক্ত হয়, এদের ছুরি দিয়ে কাটা যায় না, তবে ব্যতিক্রম হলো সোডিয়াম ও পটাশিয়াম ধাতু, যাদের সহজেই ছুরির সাহায্যে কাটা যায়। ধাতুগুলি সাধারণ উষ্ণতায় কঠিন হয়। শুধু পারদ হলো এমন একটি ধাতু যা ঘরের উষ্ণতায় তরল। ধাতুগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণ উচ্চমানের হয়। ব্যতিক্রম হলো সোডিয়াম ও পটাশিয়াম, যাদের গলনাঙ্ক তুলনামূলকভাবে কম। আর একটা ধাতু গ্যালিয়াম নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, যা হাতের উষ্ণতাতেই গলে যায়। ধাতুগুলি ধাতব শব্দ উৎপন্ন করে, আঘাত করলে জোরে শব্দ পাওয়া যায়। সৃষ্ট অধাতুগুলি নমনীয়তা থাকে না, এরা ভঙ্গুর পদার্থ হয়, তাই অধাতুগুলিকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায় না। হাতুড়ি দিয়ে আঘাত করলে এরা ছোট ছোট টুকরোয় ভেঙে যায়। অধাতুগুলি প্রসারণশীল নয়। অধাতুগুলিকে লম্বা সরু তারে পরিণত করা যায় না। অধাতুগুলি তাপ ও তড়িতের কুপরিবাহী হয়। অধাতুগুলি তাপ ও তড়িতের পরিবহন করতে পারে না, এই জন্য অন্তরক পদার্থ তৈরিতে অনেক অধাতু ব্যবহৃত হয়। তবে হীরে অধাতু হলেও তাপের সুপরিবাহী এবং অধাতু গ্রাফাইট তড়িতের সুপরিবাহী।
ধাতু উজ্জ্বল হয় না, অধাতু ধাতুর মতো উজ্জ্বলও থাকে না, এরা বিবর্ণ হয়, তবে আয়োডিন অধাতু হলেও উজ্জ্বল। অধাতুগুলি মাটিতে পড়লে কোনো বিশেষ শব্দ উৎপন্ন করে না, আঘাত করলেও কোনো ধাতব শব্দ পাওয়া যায় না। সাধারণ উষ্ণতায় অধাতুগুলো কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। এই তিন অবস্থাতেই প্রাপ্ত অধাতুর সংখ্যা প্রচুর। অধাতুগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত নিম্নমানের হয়। অধিকাংশ অধাতুর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হয়, তাই বেশিরভাগ অধাতুই ঘরের উষ্ণতায় গ্যাসীয়। গ্রাফাইট হলো একমাত্র অধাতু যার গলনাঙ্ক উচ্চ মানসম্পন্ন 100°C। অধাতুগুলি সাধারণত নরম হয়, বেশিরভাগ অধাতুকেই ছুরির সাহায্যে কাটা যায়। শুধু অধাতু কার্বনের একটি রূপভেদ হলো একটি ব্যতিক্রম, যা প্রকৃতিতে প্রাপ্ত কঠিনতম মৌলিক পদার্থ। এই ধাতুকল্প কাকে বলে, উদাহরণ দাও। যে সকল মৌলের মধ্যে ধাতু ও অধাতু উভয়েরই ধর্ম বর্তমান থাকে তাদের ধাতুকল্প বলে, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি। বলেছে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। বিষয় ধাতু অধাতু। ভৌত অবস্থা, এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, ব্যতিক্রম পারদ তরল ধাতু। অধাতু, এরা সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়, ব্যতিক্রম আয়োডিন কঠিন অধাতু। দৃঢ়তা, ধাতুগুলি সাধারণত দৃঢ়, শক্ত ও ওজনে ভারী হয়। অধাতুগুলো কঠিন, ভঙ্গুর ও হালকা ও নমনীয় হয়। তাপ ও তড়িতের পরিবাহিতা, ধাতু সাধারণভাবে তাপ ও তড়িতের সুপরিবাহী, অসাধারণভাবে তাপ ও তড়িতের কুপরিবাহী। ঔজ্জ্বল্য, ধাতু ধাতব ঔজ্জ্বল্য আছে, অধাতুর ঔজ্জ্বল্য নেই, ব্যতিক্রম আয়োডিন, হিরে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। প্রসারণশীলতা, ধাতু সাধারণভাবে প্রসারণশীল, একে গরম করে পিটিয়ে সহজে পাতে পরিণত করা যায়। অধাতু প্রসারণশীল নয়, একে পিটিয়ে পাতে পরিণত করা যায় না। অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের ব্যবহার লেখো। জগতের শ্বাসকার্যের জন্য অক্সিজেন অপরিহার্য। এই অক্সিজেনের উপস্থিতিতে উৎসেচক দ্বারা খাদ্য জারিত হয়ে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়, ফলে জীবের পুষ্টি ও বৃদ্ধি ঘটে। উড়োজাহাজ চালক ও যাত্রীদের জন্য, পর্বতারোহীদের জন্য, জলের নিচে ডুবুরিদের জন্য, সাবমেরিনের ভিতরে উপস্থিত মানুষদের জন্য, মহাকাশ যাত্রীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহৃত হয়। পরীক্ষাগারে জারক রূপে ব্যবহৃত হয়। হাইড্রোজেনের ব্যবহার, রকেটের জ্বালানি রূপে তরল হাইড্রোজেন ব্যবহৃত হয়। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট তৈরিতে ব্যবহৃত হয়। ঝাড়াইয়ের কাজে অক্সি অ্যাসিটিলিন ও অক্সি হাইড্রোজেন শিখা তৈরিতে লাগে। বিভিন্ন অ্যামোনিয়াম সার তৈরিতে হাইড্রোজেন ব্যবহৃত হয়। পরীক্ষাগারে বিজারক হিসাবে ব্যবহৃত হয়। তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কি কি গ্যাস উৎপন্ন হয়? গ্যাস দুটির আয়তনের অনুপাত কত? জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন গ্যাস পাওয়া যায়। হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আয়তন অনুপাত 2:1। তড়িৎ বিশ্লেষণ করার সময় কি কি সতর্কতা নেওয়া উচিত? জলে তড়িৎ বিশ্লেষণ করার সময় প্রয়োজনীয় সতর্কতা: বাড়ির ইলেকট্রিক লাইন বা ইনভার্টার লাইন থেকে কখনোই লাইন যুক্ত করা উচিত নয়। টর্চে ব্যবহার করা সাধারণ ব্যাটারির সাহায্যে এই পরীক্ষা করা উচিত। রবারের গ্লাভস ব্যবহার করা উচিত। তড়িতের কাছে কোনো আগুন জাতীয় জিনিস রাখা উচিত নয়। যন্ত্রপাতি সেট করার সময় তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা উচিত। তড়িৎ বিশ্লেষণ খোলা জায়গায় করতে হবে। ভোল্টামিটারটি ঢেকে রাখা চলবে না, কারণ তাতে উৎপন্ন H2 ও O2 পরস্পর বিস্ফোরণ ঘটাতে পারে। পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। কাকে বলে? অণু কয় প্রকার ও কি কি? মৌলিক বা যৌগিক পদার্থ কতকগুলো পৃথক ও স্বাধীন সত্তা বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। পদার্থের সকল ধর্মই এই কণাগুলির মধ্যে বর্তমান থাকে। এই রকম কণাগুলোকে ওই পদার্থের অণু বলে। দুই প্রকার: মৌলিক অণু ও যৌগিক অণু। মৌলিক অণু: একই রকম মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত অণুকে মৌলিক অণু বলে, যেমন হাইড্রোজেন, দস্তা, কার্বনের অণু ইত্যাদি। আর যৌগিক অণু হচ্ছে বিভিন্ন রকম মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত অণুকে যৌগিক অণু বলে, যেমন জলের অণু, কার্বন ডাইঅক্সাইডের অণু ইত্যাদি। মৌলিক অণু ও যৌগিক অণু কাকে বলে? উদাহরণ দাও। মৌলিক অণু: একই রকম মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত অণুকে মৌলিক অণু বলে, যেমন হাইড্রোজেন, দস্তা, কার্বনের অণু ইত্যাদি। যৌগিক অণু: বিভিন্ন রকম মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত অণুকে যৌগিক অণু বলে, যেমন জলের অণু, কার্বন ডাইঅক্সাইডের অণু ইত্যাদি। কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন? কেটলি সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়। অ্যালুমিনিয়াম ধাতু হওয়ায় তাপের সুপরিবাহী, ফলে উত্তপ্ত করলে তাড়াতাড়ি গরম হয়ে ওঠে ও হাতলটি ধরতে গেলে খুব গরম বোধ হয়। বেত তাপের কুপরিবাহী বলে হাতলে জড়িয়ে নিলে কেটলি থেকে হাতে তাপ পরিবাহিত হতে পারে না, তাই কেটলি সহজে
হাতে ধরে ব্যবহার করা যায়। কঙ্কালের কাজে লোহাকে ব্যবহার করা হয় কেন? কাঠকয়লা বা প্লাস্টিককে গরম করে বা পিটিয়ে কি একই রকম কাজ করা যাবে? কামারশালার বিভিন্ন আকারের লোহাকে গরম করে তাকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা হয়। তারপর এই পাতটিকে ইচ্ছামতো পিটিয়ে বিভিন্ন আকৃতির জিনিসপত্র বানানো যায়। এই কাজের জন্য লোহাকে বেছে নেওয়া হয় কারণ লোহা ধাতু, সুতরাং লোহার প্রসারণশীলতা বেশি হওয়ার কারণে একে পিটিয়ে সহজেই বিভিন্ন আকৃতিতে পরিণত করা যায়। না, কাঠকয়লা বা প্লাস্টিককে গরম করে বা পিটিয়ে একই রকম কাজ করা যাবে না, কারণ এদের ধাতব গুণ নেই। কাঠকয়লা অধাতু এবং এরা ভঙ্গুর প্রকৃতির হয়। পারদ তরল হলেও ধাতু কেন? পারদ তরল হলেও ধাতু কারণ পারদের ধাতব ঔজ্জ্বল্য আছে। পারদ রূপোর মতো চকচকে। পারদ তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে। লোহা, তামা, অ্যালুমিনিয়াম এদের কেন ধাতু বলা হয়? লোহা, তামা, অ্যালুমিনিয়াম এবং পিতল প্রভৃতি পদার্থের সাধারণ কতগুলো ধর্ম আছে, যেমন 1. পদার্থগুলি সাধারণ অবস্থায় কঠিনরূপে অবস্থান করে। পদার্থগুলিকে আঘাত করলে জোরালো ধাতব শব্দ ঢং করে উৎপন্ন হয়। পদার্থগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী। পদার্থগুলি উজ্জ্বল ও আলোক প্রতিফলনে সক্ষম। পদার্থগুলি নমনীয় এবং প্রসারণশীল। সরু খণ্ডকে সহজেই বাঁকানো যায়। জোরে আঘাত করলে চ্যাপ্টা হয়ে যায়। এই ধর্মগুলোর জন্য এদেরকে ধাতু বলা হয়। বায়ুকে মিশ্র পদার্থ বলে কেন? এর মধ্যে অনেকগুলো উপাদান আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে। আবার বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা যায় বায়ু মিশ্র পদার্থ। লোহা ও জল দুটি মিশ্র পদার্থ হলেও তারা কি একই রকমের পদার্থ? লোহা প্রকৃতপক্ষে মৌলিক পদার্থ, কারণ লোহাকে বিশ্লেষণ করলে লোহা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। কিন্তু জল প্রকৃতপক্ষে যৌগিক পদার্থ, কারণ জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস পাওয়া যায়। তাই উভয়ই বিশুদ্ধ পদার্থ হলেও তারা একই রকম পদার্থ নয়। চিহ্ন কাকে বলে? চিহ্ন লেখার নিয়মগুলি লেখো। কোনো মৌলিক পদার্থের নাম যার সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। অন্যভাবে বলতে গেলে মৌলের একটি পরমাণুকে সংক্ষেপে যে ইংরেজি বর্ণমালার সাহায্যে প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। চিহ্ন লেখার কয়েকটি নিয়ম। কোনো মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষরটি বড় হরফে লিখে চিহ্নকে প্রকাশ করা হয়, যেমন অক্সিজেন ও সি, হাইড্রোজেন এইচ, নাইট্রোজেন এন। একাধিক মৌলের নামের প্রথম অক্ষর একই হলে চিহ্ন প্রকাশ করার সময় প্রথম অক্ষরটির সঙ্গে ঠিক তার পাশের অক্ষরটি অথবা প্রথম অক্ষরটির সঙ্গে জোরে উচ্চারিত অক্ষরটি যুক্ত করে চিহ্ন প্রকাশ করা হয়। এক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হরফ, পরবর্তী অক্ষরটি ছোট হরফে প্রকাশ করা হয়, যেমন ক্লোরিন সিএল, ক্রোমিয়াম সিআর, ক্যালসিয়াম সিএ, কোবাল্ট সিও ইত্যাদি। মৌলিক পদার্থের ল্যাটিন নামের প্রথম অক্ষর বা প্রথম দুটি অক্ষর বা প্রথম অক্ষরের সঙ্গে জোরে উচ্চারিত অক্ষরটি যুক্ত করে চিহ্ন প্রকাশ করা হয়, যেমন সোডিয়াম এর ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, সুতরাং সোডিয়ামের চিহ্ন এনে। লোহা, আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, সুতরাং লোহার চিহ্ন হচ্ছে এফি। সীসা, লেড এর ল্যাটিন নাম হচ্ছে আম্বাম, তাই সীসার চিহ্ন ইবি। কোনো ক্ষেত্রে বিজ্ঞানীর নাম, আবিষ্কারের স্থান বা কোনো গ্রহের নামের ভিত্তিতেও মৌলগুলির চিহ্ন লেখা হয়, যেমন বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেলিয়াম, চিহ্ন এনও। আমেরিকা মহাদেশের নাম অনুসারে আমেরিসিয়াম, চিহ্ন এএম প্রভৃতি। ডাইঅক্সাইডের ব্যবহার লেখো। ডাইঅক্সাইডের ব্যবহার। কার্বন ডাইঅক্সাইড CO2 একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগ যার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার রয়েছে। শ্বসন প্রক্রিয়া। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে অক্সিজেন উৎপন্ন করে। অগ্নি নির্বাপন। CO2 অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয় কারণ এটি অক্সিজেনের অনুপস্থিতিতে আগুন নিভিয়ে দেয়। খাদ্য ও পানীয় শিল্প। কার্বোনেটেড যেমন সোডা, বিয়ার ইত্যাদিতে CO2 ব্যবহৃত হয়। শীতলীকরণ। শুষ্ক বরফ, ঠান্ডা CO2 শীতলীকরণে ব্যবহৃত হয়। কৃষি। গ্রিনহাউসে CO2 সরবরাহ করে উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করা হয়। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে মিশ্র ধাতু পাওয়া যায়, তার সঙ্গে লোহার ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য কী? লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে যে মিশ্র ধাতুটি পাওয়া যায় সেটি হলো স্টিল। স্টিলের সঙ্গে লোহার ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হলো সাধারণ উষ্ণতায় আর্দ্র বায়ুর মধ্যে চকচকে লোহাকে কিছুদিন ফেলে রাখলে লোহা বাতাসের
অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে, ফলে লোহার গায়ে লালচে বাদামি রঙের আস্তরণ পড়ে, যা মরিচা নামে পরিচিত। এর ফলে লোহার ঔজ্জ্বল্যতা নষ্ট হয়ে যায়, অর্থাৎ জল ও বায়ুর উপস্থিতিতে লোহার ক্ষয় হয়, কিন্তু আর্দ্র বায়ুর উপস্থিতিতে স্টেনলেস স্টিলে মরিচা পড়ে না, অর্থাৎ এই মিশ্র ধাতু জল ও বায়ুর উপস্থিতিতে কম ক্ষয়প্রাপ্ত হয় এবং এর ঔজ্জ্বল্য বজায় থাকে। এটি লোহার ধর্মের সঙ্গে স্টিলের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য। প্রকৃতপক্ষে লোহা বিশুদ্ধ পদার্থ ও স্টিল মিশ্র পদার্থ। টুকরো ম্যাগনেসিয়াম ফিতাকে আগুনে ধরলে কি ঘটবরণ সহ লেখো। কি হলো, কেন এমন হলো? উজ্জ্বল আলোয় তারটি জ্বলতে থাকে এবং সাদা গুঁড়ো তৈরি হয়। কেন এমন হলো? ম্যাগনেসিয়াম এবং বাতাসের অক্সিজেন জুড়ে ম্যাগনেসিয়াম অক্সাইড সাদা গুঁড়ো তৈরি হয়। ম্যাগনেসিয়াম Mg ও অক্সিজেনের O2 বিক্রিয়ার রাসায়নিক সমীকরণটা হলো 2Mg + O2 = 2MgO। 2Mg মানে ম্যাগনেসিয়াম মানে অক্সিজেন, আর MgO মানে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। সংকেত কাকে বলে? সংকেতের তাৎপর্য লেখো। মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলে। সংকেতের তাৎপর্য: সংকেতের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের নাম সংক্ষেপে প্রকাশ করা হয়, যেমন O2 দ্বারা মৌলিক পদার্থ অক্সিজেনকে বোঝায় এবং CO2 দ্বারা যৌগিক পদার্থ কার্বন ডাইঅক্সাইডকে বোঝায়। সংকেত দ্বারা মৌলিক বা যৌগিক পদার্থের একটা অণুকে বোঝায়, যেমন CO2 সংকেত দ্বারা কার্বন ডাইঅক্সাইডের একটা অণুকে বোঝায়। সংকেতের সাহায্যে পদার্থের একটা অণু কোন কোন মৌল দ্বারা গঠিত তা জানা যায়, যেমন CO2 অণুটি কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। সংকেতের সাহায্যে মৌলিক পদার্থের বা যৌগিক পদার্থের অণুতে কোন মৌলের কটি পরমাণু রয়েছে তা জানা যায়, যেমন O2 এর সংকেত থেকে জানা যায় অক্সিজেনের একটি অণু দুটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। CO2 সংকেত থেকে জানা যায় এটি কার্বনের একটি পরমাণু এবং অক্সিজেনের দুটি পরমাণু নিয়ে গঠিত। যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। মৌলের পরমাণুর অপর মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে, যেমন অক্সিজেনের যোজ্যতা 2। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। পরিবর্তনশীল যোজ্যতা: কতকগুলো মৌলের যোজ্যতা বিভিন্ন যৌগে বিভিন্ন হয়, অর্থাৎ একাধিক যোজ্যতা দেখা যায়, তাদেরকে পরিবর্তনশীল যোজ্যতা বলে। পরিবর্তনশীল যোজ্যতা দেখায় এমন কতকগুলো মৌল হলো আয়রন Fe, কপার Cu, টিন Sn ইত্যাদি। যেমন ফেরাস ক্লোরাইড FeCl2 যৌগে Fe এর যোজ্যতা 2 এবং ফেরিক FeCl3 যৌগে Fe এর যোজ্যতা 3। জলের সংকেত H2O বলতে কি বোঝো? জলের সংকেত H2O বলতে যা বোঝায়: 1 নম্বর, H2O সংকেত বিশিষ্ট পদার্থটির নাম জল এবং জল হাইড্রোজেন ও অক্সিজেন গঠিত যৌগ। H2O দ্বারা জলের একটি অণুকে বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। একটি জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজন অনুপাত 1:8। দ্রবণ, দ্রাব্য, দ্রাবক কাকে বলে? দ্রবণ: দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণের যে কোনো অংশের উপাদান গঠন ও ধর্ম যদি একই থাকে এবং উপাদানগুলির আপেক্ষিক অনুপাত যদি একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায় তবে ওই মিশ্রণকে দ্রবণ বলা হয়। যেমন জলে চিনি গুলে চিনির শরবত তৈরি হয়, এটি হলো চিনির দ্রবণ। এবার দ্রাবক: দ্রবণের মধ্যে যে পদার্থটির পরিমাণ কম থাকে এবং যে পদার্থটি অন্য কোনো পদার্থে দ্রবীভূত হয়ে মিশ্রণ উৎপন্ন করে তাকে দ্রাব্য বলে। যেমন সাধারণ লবণ মিশিয়ে দ্রবণ প্রস্তুত করলে জল হবে ওই দ্রবণের দ্রাবক, সাধারণ লবণ দ্রাব্য। তারপর দ্রাবক: দ্রবণের মধ্যে যে উপাদানটির পরিমাণ বেশি থাকে বা যে উপাদানটি ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থার মতো হয় তাকে দ্রাবক বলে। যেমন একে বলেছে 40 গ্রাম জলে 60 গ্রাম অ্যালকোহল মিশিয়ে দ্রবণ প্রস্তুত করা হলে অ্যালকোহলের পরিমাণ জল অপেক্ষা বেশি হয়, দ্রাবক হবে অ্যালকোহল। 100 ডিগ্রি সেলসিয়াসে 100 গ্রাম জলে 248 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবণে জলের পরিমাণ কম হলেও জল ও উৎপন্ন দ্রবণ উভয়েই ভৌত অবস্থা তরল হয়, দ্রাবক হবে জল। দ্রাবণ কাকে বলে? তরলে অদাব্য ভাসমান কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলোকে তরলের নিচের অংশে থিতিয়ে ওপরের পরিষ্কার তরলকে অন্য পাত্রে ঢেলে পৃথক করার পদ্ধতিকে আস্রাবণ বলে। অনুপাদান কাকে বলে? পলি বা গাদ কি? কোনো তরলে কোনো কঠিন পদার্থের ভারী
ওই তরলে অদাব্য কণা মিশে থাকলে ওই মিশ্রণকে বেশ কিছুক্ষণ স্থিরভাবে রেখে দিলে কঠিন পদার্থের কণাগুলো অভিকর্ষের টানে ধীরে ধীরে পাত্রের তলদেশে জমা হয়। এই ঘটনাকে থিতানো বলে। পলি বা গাদ আশ্রাবণ পদ্ধতিতে পাত্রে থাকা তরলের নিচে থিতিয়ে পড়া ভারী অদাব্য পদার্থকে পলি বা গাদ বলে। নিঃস্রাবণ বলতে কি বোঝো? যে প্রক্রিয়ার সাহায্যে কোনো তরলে অদ্রবীভূত ভারী কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলোকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয় সেই পদ্ধতিকে পরিস্রাবণ পদ্ধতি বলে। অবশেষ ও পরিশ্রুত কাকে বলে? পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে বলে অবশেষ। আর পরিশ্রুত হচ্ছে পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজের মধ্য দিয়ে যে তরল নিচে জমা হয় তাকে বলে পরিশ্রুত। কেলাস বলতে কি বোঝো? কেলাসন কাকে বলে? উদাহরণ দাও। সমতল পিঠ দিয়ে ঘেরা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট কঠিন পদার্থকে কেলাসাকার কঠিন পদার্থ। পদার্থটির নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট দানাগুলোকে বলে কেলাস, যেমন চিনির তুঁতের কেলাস। আর কেলাসন উচ্চ উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাসাকারে পাত্রের তলদেশে জমতে থাকে। এই পদ্ধতিকে কেলাসন বলে। এই পদ্ধতিতে কোনো এক সম্পৃক্ত দ্রবণের শীতলীকরণ বা দুই লঘু দ্রবণের ধীরে ধীরে বাষ্পায়নের দ্বারা বা ঊর্ধ্বপাতন পদ্ধতিতে বা কোনো পদার্থকে উত্তপ্ত করার পর শীতল করলে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কেলাস পাওয়া যায়। যেমন NH4Cl কে ঊর্ধ্বপাতিত করলে NH4Cl এর কেলাস পাওয়া যায়। বি একটি পাত্রে নুন জল নিয়ে ফোটাতে থাকলে সময়ের সঙ্গে সঙ্গে জল বাষ্পীভূত হয়ে পাত্র থেকে নির্গত হতে থাকে, ফলে নুন জলের দ্রবণ ক্রমশ গাঢ় হতে থাকে। নুন জল বেশ গাঢ় হয়ে গেলে সেটিকে না নাড়িয়ে ধীরে ধীরে ঠান্ডা করা হলো। বেশ কিছুক্ষণ পর দেখা যাবে ওই নুন জলের মিশ্রণ থেকে কিছুটা নুন দানা আকারে আলাদা হয়ে যাবে। এখন কী কাজে ব্যবহার করা হয়? কোনো পদার্থের সম্পৃক্ত জলীয় দ্রবণ থেকে অর্থাৎ কোনো কঠিন পদার্থ তরলকে সম্পূর্ণ দ্রবীভূত হয়ে গেলে সেই দ্রবণ থেকে পুনরায় হীন দ্রাব বিশুদ্ধ অবস্থায় ফিরে পেতে হলে কেলাসন পদ্ধতি ব্যবহার করা হয়। মূলত জৈব রসায়নাগারে অবিশুদ্ধ কঠিন পদার্থকে বিশুদ্ধ করতে বা পৃথক করতে এই পদ্ধতি ব্যবহৃত হয়। যেমন 1 আখের থেকে চিনির কেলাস প্রস্তুত করা হয়। 2 সমুদ্র জল থেকে খাদ্য লবণ তৈরি করা হয়। 3 ওষুধ শিল্পে পদার্থের বিশুদ্ধীকরণে ও পৃথকীকরণে এই পদ্ধতি ব্যবহৃত হয়। সংকেত H2O লেখা হয়, O2H লেখা হয় না কেন? সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কারণ হাইড্রোজেন অধাতু হলেও ধাতুর মতো আচরণ করে এবং অক্সিজেন অপেক্ষা হাইড্রোজেন অধিক তড়িৎ ধনাত্মক। তাই নিয়মানুযায়ী হাইড্রোজেন ও অধাতু সংযোগে গঠিত যৌগের সংকেত লেখার সময় আগে হাইড্রোজেন এবং পরে অধাতুর চিহ্ন বসে। সেই কারণে জলের সংকেত H2O লেখা হয়। কেলাসন পদ্ধতিতে তুঁতের জলীয় দ্রবণ থেকে তুঁতের কেলাস তৈরি করা যায়। এর পদ্ধতি ব্যাখ্যা করো। তুঁতের জলীয় দ্রবণ থেকে তুঁতের কেলাস প্রস্তুতি। তুঁতের দ্রবণকে একটি বিকারে নিয়ে উত্তপ্ত করে বাষ্পীভূত করার পর গাঢ় দ্রবণটিকে ঠান্ডা করলে নীল রঙের তুঁতের কেলাস পাওয়া যায়। প্রয়োজনীয় উপকরণ: তুঁতের জলীয় দ্রবণ, বিকার, বুনসেন বার্নার, ত্রিপদ স্ট্যান্ড, ফিল্টার কাগজ, ফানেল, তারজালি। পদ্ধতি: একটি বিকারে তুঁতের জলীয় দ্রবণ নিয়ে তাকে ত্রিপদ স্ট্যান্ডের উপরে রাখা তারজালির উপরে বসানো হলো। বুনসেন বার্নারের সাহায্যে দ্রবণে তাপ দেওয়া হলো। তাপ প্রয়োগের সঙ্গে সঙ্গে দ্রবণের জল ধীরে ধীরে বাষ্পীভূত হতে থাকবে। দ্রবণের আয়তন কমে গিয়ে তা ক্রমশ গাঢ় হতে থাকবে। দ্রবণটি বেশ গাঢ় হয়ে এলে তাপ দেওয়া বন্ধ করে না নাড়িয়ে ধীরে ধীরে ঠান্ডা করতে হবে। কিছুক্ষণ পর দ্রবণ ঠান্ডা হয়ে বিকারের নীল বর্ণের তুঁতের কেলাস দেখা যাবে। ফানেল ও ফিল্টার কাগজের সাহায্যে পরিস্রাবণ পদ্ধতি দ্বারা তুঁতের কেলাসকে পৃথক করে ব্লটিং পেপারের সাহায্যে শুষ্ক করলে বিশুদ্ধ তুঁতের কেলাস পাওয়া যায়। চুম্বক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং বিশেষ প্রক্রিয়ার সাহায্যে যাদের কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলে। উদাহরণ: লোহা, কোবাল্ট, নিকেল প্রভৃতি চৌম্বক পদার্থ। লবণ ও বালির মিশ্রণ থেকে তাদের পৃথক করবে কিভাবে?
একটি বিকারে লবণ ও বালির মিশ্রণ তাতে জল ঢেলে ভালোভাবে নাড়া হলো, ফলে সমস্ত লবণ জলে দ্রবীভূত হয়ে গেল। ফিল্টার কাগজের সাহায্যে দ্রবণটিকে পরিস্রাবন করা হলো। ফিল্টার কাগজে বালি আটকে গেল আর লবণের দ্রবণ ফিল্টার কাগজের মধ্যে দিয়ে নিচের পাত্রে জমা হলো। ওই লবণের দ্রবণকে গরম করলে জল হয়ে গেল এবং লবণ বিকারে পড়ে রইল। চকের গুঁড়ো ও লবণের মিশ্রণ থেকে তাদের পৃথক করবে কিভাবে? একটি বিকারে চকের গুঁড়ো ও লবণের মিশ্রণ নিয়ে তাতে জল যোগ করা হলো। এবার মিশ্রণটি ভালোভাবে কাঁচদণ্ড দিয়ে নাড়ানো হলো। এতে লবণ পুরোপুরি জলে দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু চকের গুঁড়ো জলে ভাসবে। এবার পরিস্রাবন প্রক্রিয়ায় দ্রবণটি ফিল্টার করলে চকের গুঁড়ো ফিল্টার কাগজের গায়ে আটকে যাবে এবং লবণের দ্রবণ পরিস্রুত হিসেবে নিচে জমা হবে। লবণের জলীয় দ্রবণকে তাপ দিলে জল বাষ্পে পরিণত হবে এবং নিচের পাত্রে পড়ে থাকবে শুধু লবণ। এইভাবে চকের গুঁড়ো ও লবণের মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করা যায়। গন্ধক, লোহার গুঁড়ো ও বালির মিশ্রণ থেকে তাদের পৃথক করবে কিভাবে? গন্ধক, লোহাচূর্ণ, বালির মিশ্রণ একটি সাদা কাগজে নিয়ে তার ওপর দিয়ে একটা শক্তিশালী দণ্ডচুম্বক ভালোভাবে ঘোরানো হলো। এতে সব লোহাচূর্ণ দণ্ডের গায়ে আটকে যাবে। চুম্বকটি বাইরে এনে ভালোভাবে ঝাড়লে লোহাচূর্ণ আলাদা হয়ে যায়। কাগজে পড়ে থাকে শুধু গন্ধক ও বালির মিশ্রণ। এবার গন্ধক ও বালির মিশ্রণটি কার্বন সালফাইডে CH2 দ্রবীভূত করলে গন্ধক এতে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু বালি অদ্রাব্য থাকে। দ্রবণটি পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার করলে বালি ফিল্টার কাগজে আটকে যায় এবং গন্ধকের দ্রবণ নিচে পরিস্রুতে জমা হয়। কার্বন ডাইসালফাইড উদ্বায়ী, তাই সাধারণ উষ্ণতায় দ্রবণ থেকে বাষ্পীভূত হয়ে যাবে এবং কঠিন গন্ধশেষ রূপে পড়ে থাকবে। এইভাবে গন্ধক, লোহাচূর্ণ ও বালির মিশ্রণ থেকে উপাদানগুলোকে আলাদা করা যাবে। জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ কঠিন, তরল বা গ্যাসীয় সমস্ত পদার্থেই জল দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত হয়। লবণ, অ্যাসিড বা ক্ষারের মতো আয়নীয় যৌগগুলি জলে দ্রবীভূত হয়। অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া জলীয় মাধ্যমে সংঘটিত হয়। রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত অধিকাংশ বিকারক দ্রব্যেরই জলীয় দ্রবণ প্রস্তুত করা হয়। বেশিরভাগ লবণের দ্রাব্যতা জলের পরিপ্রেক্ষিতে গণনা করা হয়। জল সহজলভ্যতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিস্তীর্ণ পাল্লার মধ্যে জল তরল অবস্থায় থাকে। পরীক্ষাগারে সহজে ও নিরাপদে ব্যবহার করা যায়। জলের রাসায়নিক সক্রিয়তা অন্য তরল অপেক্ষা বেশি হয়। জলের মতো ভৌত ও রাসায়নিক ধর্মের বিস্তৃতি আর অন্য কোনো দ্রাবকের না থাকায় জলকে সার্বজনীন দ্রাবক আখ্যা দেওয়া হয়। যৌগগুলির সংকেত লেখো। জল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, চিনি, নুন, অ্যামোনিয়া, তুতে, সালফার ডাইঅক্সাইড, পাথুরে চুন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড, মিথেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, ক্লোরিন, আয়োডিন, ফ্লুরিন, হাইড্রোজেন ডাইসালফাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস টেট্রাক্লোরাইড, কলিচুন। তাহলে জলের সংকেত হচ্ছে H2, অক্সিজেনের O2, কার্বন ডাইঅক্সাইডের CO2, চিনির হচ্ছে C12, H22O11, নুনের হচ্ছে NaCl, অ্যামোনিয়ার হচ্ছে NH3, তুতের হচ্ছে CuSO4, সালফার ডাইঅক্সাইডের হচ্ছে SO2, পাথরের চুনের হচ্ছে CaO, নাইট্রোজেন ডাইঅক্সাইডের হচ্ছে NO2, হাইড্রোজেন ক্লোরাইডের হচ্ছে HCl, মিথেনের হচ্ছে CH4, নাইট্রোজেনের হচ্ছে N2, হাইড্রোজেনের হচ্ছে H2, কার্বন মনোক্সাইডের হচ্ছে CO, ক্লোরিনের হচ্ছে Cl2, আয়োডিনের হচ্ছে I2, ফ্লুরিনের হচ্ছে F2, হাইড্রোজেন ডাইসালফাইডের হচ্ছে H2S, কার্বন টেট্রাক্লোরাইডের হচ্ছে CCl, ফসফরাস টেট্রাক্লোরাইড CCl4, চুনের হচ্ছে CaOH2। এবার বলেছে প্রদত্ত যৌগগুলির চিহ্ন ও যোজ্যতা লেখো। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, হাইড্রোজেন, ক্লোরিন, সালফার, ফসফরাস, কপার, লোহা, পটাশিয়াম, জিঙ্ক, দস্তা, সোডিয়াম, হিলিয়াম, বোরন, আর্গন, লিথিয়াম, ক্রোমিয়াম, তামার উপর সোনা, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো যৌগগুলোর চিহ্ন ও যোজ্যতা দেখে নাও। যৌগ চিহ্ন: কার্বন চিহ্ন C, যোজ্যতা 4, অক্সিজেন চিহ্ন O, যোজ্যতা 2, নাইট্রোজেন চিহ্ন N, যোজ্যতা 3, ফ্লুরিন চিহ্ন F, যোজ্যতা 1, হাইড্রোজেন চিহ্ন H, যোজ্যতা 1, ক্লোরিন চিহ্ন Cl, যোজ্যতা 1, সালফার চিহ্ন S, যোজ্যতা 2, 4, 6, ফসফরাস চিহ্ন P, যোজ্যতা 3, 5, আর Cu, যোজ্যতা 1, 2, লোহা Fe, যোজ্যতা 2, 3, পটাশিয়াম K, যোজ্যতা 1, জিঙ্ক দস্তা Zn, যোজ্যতা 2, সোডিয়াম Na, যোজ্যতা 1, হিলিয়াম He, যোজ্যতা 0, বোরন B, যোজ্যতা 3, আর্গন Ar, যোজ্যতা 0, লিথিয়াম Li, যোজ্যতা 1, ক্রোমিয়াম Cr, যোজ্যতা 2, 3, 6, তামা Cu, যোজ্যতা 1, 2, রূপো Ag, যোজ্যতা 1, সোনা Au, যোজ্যতা 1, 3, ম্যাগনেসিয়াম Mg, যোজ্যতা 2, ক্যালসিয়াম Ca, যোজ্যতা 2। মূলক কাকে বলে? মূলক হলো এক বা একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত একটি গোষ্ঠী যা রাসায়নিক বিক্রিয়ার একটি একক হিসাবে অংশগ্রহণ করে এবং মুক্ত অবস্থায় অস্থায়ীভাবে বিদ্যমান থাকে। ঋণাত্মক বা নিরপেক্ষ চার্জযুক্ত হতে পারে। উদাহরণ: ধনাত্মক মূলক অ্যামোনিয়াম NH4+,
ঋণাত্মকমূলক হচ্ছে নাইট্রেট NO3- আর নিরপেক্ষমূলক হচ্ছে মিথাইল CH3। মূলকগুলি সাধারণত অস্থায়ী এবং অন্যান্য পরমাণু বা যৌগের সাথে বিক্রিয়া করে স্থিতিশীল যৌগ গঠন করে। সংকেত H3N লেখা হয় না কেন? দুটি গ্যাসীয় মৌলের সমন্বয়ে গঠিত যৌগিক অণুর সংকেত লেখার ক্ষেত্রে যে গ্যাসীয় মৌলের পরমাণুর সংখ্যা বেশি সেটিকে পরে লেখা হয়। নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসের সমন্বয়ে অ্যামোনিয়া গঠিত হয় এবং অ্যামোনিয়া NH3 অণু একটি N পরমাণু ও 3টি H পরমাণু দ্বারা গঠিত। যেহেতু H পরমাণুর সংখ্যা বেশি তাই অ্যামোনিয়ার অণুর সংকেত H3N না লিখে NH3 লেখা হয়। A একটি মৌলের চিহ্ন যার যোজ্যতা 2, B একটি মৌলের চিহ্ন যার যোজ্যতা 3। A মৌলটি ধাতু ও B মৌলটি অধাতু। এই মৌল দুটি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখো। অধাতু সংযোগে যখন যৌগ গঠিত হয় তখন ধাতুর চিহ্নর আগে বসে ও অধাতু চিহ্নর পরে বসে এবং মৌলগুলিকে তাদের বিপরীত মৌলের যোজ্যতা দ্বারা গুণ করতে হয়। ধাতু অধাতু মৌল A হচ্ছে B, তাহলে যোজ্যতা ধাতুর হচ্ছে 2 আর অধাতুর হচ্ছে 3, তাহলে ইন্টারচেঞ্জ হলো, তাহলে A3B2। সুতরাং যৌগটির সংকেত হলো A3B2। লেখো মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ যৌগিক পদার্থ সংজ্ঞা: রাসায়নিক বিশ্লেষণে অন্য ধর্মবিশিষ্ট কোনো পদার্থ পাওয়া যায় না, আর রাসায়নিক বিশ্লেষণে ভিন্নধর্মী একাধিক পদার্থ পাওয়া যায়। সংখ্যা: মৌলের সংখ্যা মোট 112টি, প্রাকৃতিক 92টা, কৃত্রিম 20টা। যৌগিক পদার্থে যৌগের সংখ্যা অগণিত, বর্তমানে ওই যৌগের সংখ্যা প্রায় 11 লক্ষ। গঠন: মৌলের অণু একই ধরনের পরমাণু দ্বারা গঠিত, যৌগের অণু বিভিন্ন ধরনের পরমাণু দ্বারা গঠিত। বহুরূপতা: মৌলের বহুরূপতা আছে, যৌগের বহুরূপতা নেই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত সাজেশানের PDF এবং কোশ্চেন অ্যান্সার PDFগুলো ফ্রিতে কালেকশান করে নেওয়ার জন্য। আর যদি তোমরা টেলিগ্রাম ব্যবহার করতে জানো না বা তো ডিসক্রিপশানে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, সেখান থেকেও তোমরা এই সমস্ত ফ্রি PDFগুলো কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।